সবকিছু ঠিক করে নিতাম, কিন্তু বাস্তব জীবনে এটা সম্ভব না হলেও এই এনিমি সিরিজে এটা সম্ভব হয়েছে। দ্যাট টাইম আই গেট রিইনকার্নেটেড অ্যাজ আ স্লাইম নামের এই এনিমি সিরিজে সাতোরু মিকামি নামের 37 বছরের ব্যক্তি মারা গিয়ে একটা নতুন ওয়ার্ল্ডে পুনর্জন্ম লাভ করে, তবে কোনো মানুষের রূপে না, পানির বেলুনের মতো স্লাইমের রূপে। তার নাম সেখানে হয় রিমারু টেম্পেস্ট। কিন্তু একটা স্লাইম হওয়ার পরেও সে এত শক্তিশালী হয় যে কিছুদিনের মধ্যেই সে নতুন একটা দেশ তৈরি করে ফেলে আর ওই দেশের রাজা হয়ে যায়। আর তার এই দেশে ডেমি হিউম্যান মানে মানুষের মতো দেখতে বুদ্ধিমান প্রাণীরা বসবাস করে। আর আমার মনে হয় ফ্যান্টাসি অ্যানিমের ক্যাটাগরিতে এটা স্লো লেভেলিং থেকেও বেশি ভালো। এই অ্যানিমেটার নাম আমি একবার বলেছি, আবারও বলে দিই। দ্যাট টাইম আই গেট রিইনকার্নেটেড অ্যাজ আ স্লাইম। এই সিরিজের আইএমডিবি রেটিং 8.2 আউট অফ 10 এবং রটেন টমেটোসে 82% লোকেরা সিরিজটিকে পছন্দ করেছে। আর হ্যাঁ, এই ভিডিওতে আমরা মোট 6টা এপিসোডের গল্প জানতে পারবো। তো বন্ধুরা চলো অসাধারণ এই সিরিজটি শুরু করা যাক। প্রথম এপিসোডের শুরুতে আমাদের সাতোরুকে দেখানো হয়। তার জীবন একেবারে সাধারণ। সে একটা কোম্পানিতে কাজ করে এবং মোটামুটি ভালো টাকায় ইনকাম করে, কিন্তু তার জীবনে একটা জিনিসেরই অভাব আছে, সেটা হলো তার গার্লফ্রেন্ড। মানে তার এই 37 বছরের জীবনে এখন পর্যন্ত একটাও গার্লফ্রেন্ড ছিল না। সাতোরুর সেখানে তার অফিসে কাজ করা দুইজন জুনিয়রের সাথে দেখা হয়। তাদের মধ্যে ছেলেটাকে সাতোরু চিনে, তবে মেয়েটার সাথে সে কখনোই কথা বলেনি। সাতোরু এখানে মেয়েটাকে বলে, আমি তোমার সম্পর্কে অনেক প্রশংসা শুনেছি। এটা শুনে মেয়েটা অবাক হয়ে জিজ্ঞাসা করে, আপনি আমার সম্পর্কে কোন ধরনের প্রশংসা শুনেছেন? পরে আমরা জানতে পারি যে সাতোরু তো শুধু মেয়েটার সাথে মজা করছিল। তখন সাতোরু মনে মনে চিন্তা করে, আমি এখানে কি করছি? ওরা কি আমার কাছ থেকে বিয়ে করার জন্য পরামর্শ চাইবে নাকি? তখন তামুরা নামের ছেলেটা বলে, চলো আমরা একটা ক্যাফেতে বসে কথা বলি, আমি জানি আপনি কি খেতে পছন্দ করেন। সাতোরু চিন্তা করে, আজকে তামুরা আমাকে এত বেশি সম্মান দিচ্ছে কেন? যাই হোক, ওরা ভালো ছেলে মেয়ে, এই জন্য আমার ওদেরকে কংগ্রেচুলেট করা দরকার। আর তখনই একটা লোক নিজের হাতে ছুরি নিয়ে তামুরা নামের ছেলেটার দিকে দৌড়ে আসতে থাকে। তখন তামুরাকে বাঁচাতে সাতোরুর সামনে আসলে লোকটা ছুরিটা সাতোরুর পেটে ঢুকিয়ে দেয়। সাতোরুর অনেক রক্তক্ষরণ হচ্ছিল, তার অনেক বেশি গরম লাগছিল। এতে একটা শব্দ বলে, হিট রেজিস্ট্যান্ট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হয়েছে। তারপর সাতোরু ভাবে, এটাই কি আমার ভাগ্য? আমি ছুরির আঘাতে মারা যাব? তখন ওই শব্দটা বলে, স্টেপ রেজিস্ট্যান্স অ্যাকসেপ্ট করা হয়েছে, তার সাথে সাথে ফিজিক্যাল অ্যাটাক রেজিস্ট্যান্স। তখন সাতোরু নিজের রক্ত দেখতে পায়। এতে শব্দটা এমন একটা বডি বানাতে বলে যেটাতে ব্যথা লাগবে না এবং রক্তের দরকার হবে না। তারপর সাতোরু আবার চিন্তা করে, এখন আবার আমার ঠান্ডা লাগছে। তখন শব্দটা ঠান্ডার রেজিস্ট্যান্সও অ্যাকসেপ্ট করে। পরে সাতোরু তামুরার কাছ থেকে একটা প্রমিস নেয়, যদি এখানেও মারা যায় তাহলে সে সাতোরুর কম্পিউটারে হার্ড ডিস্ক নষ্ট করে ফেলবে। মানে বুঝতে পারছো, হার্ড ডিস্কে কোনো ইম্পর্টেন্ট জিনিস আছে মনে হয়। তামুরা তখন সাতোরুর কাছ থেকে ক্ষমা চায়, কারণ ও সাতোরুর সামনে নিজের গার্লফ্রেন্ডকে দেখিয়ে ভাব নিতে চেয়েছিল। তবে এতে সাতোরুর কোনো সমস্যা ছিল না, সাতোরু এটা জানতো, ওর সাথে এটা প্রায় সময় হয়ে থাকে। সাতোরু চিন্তা করে, আমি বিশ্বাস করতে পারছি না আমি ভার্জিন হয়ে মারা যাচ্ছি, এই জন্য আমি আমার পরের জীবনে সকল মেয়েদের শিকার করব। তখন শব্দটা একটা নতুন স্কিল প্রেডিটার অ্যাক্টিভ করে। সাতোরু বলে, আমি যদি এমন ভার্জিন হয়ে বেঁচে থাকতাম তাহলে কিছুদিন পরে আমি একজন গ্রেট সেজ হয়ে যেতাম। তখন তাকে একটা এক্সট্রা এবিলিটি দেওয়া হয় যেটার নাম হলো গ্রেট সেজ। তারপরেই সাতোরু মারা যায়, তবে সে তারপরেও কিছু ফিল করতে পারছিল। সাতোরুর সব মেমোরি মনে ছিল, কিন্তু সে কিছুই দেখতে পারছিল না, শুনতে পারছিল না, অথবা কোনো কিছু স্পর্শ করে ফিল করতে পারছিল না। কিন্তু একটা জিনিস সে করতে পারছিল, সেটা হলো হাঁটা চলা। এতে সাতোরু বুঝতে পারে যে সে হসপিটালে নেই। তখন সাতোরু নিজের বডিকে বোঝার চেষ্টা করে, আর সে এটা বুঝতে পারে যে সে একটা মানুষের থেকে স্লাইম হয়ে গেছে। তার মানে হলো সাতোরু মারা গিয়ে একটা স্লাইম হিসেবে জন্মগ্রহণ করেছে। তখন সাতোরু বিরক্ত হয়ে টাইম পাস করার জন্য সেখানে থাকা গাছগুলো খেতে থাকে। সে চিন্তা করে, আমি যে এই গাছগুলো খাচ্ছি এগুলো কোথায় যাচ্ছে? আমি তো হাগলামও না। তখন একটা শব্দ এটার উত্তর দেয়। শব্দটা বলে যে এই গাছগুলোকে তার ইউনিক স্কিলের মধ্যে জমা করা হয়েছে, যেটার নাম হলো প্রেডিটার। তখন সাতোরু অবাক হয়ে জিজ্ঞাসা করে যে, তুমি কে কথা বলছো? তখন ওই শব্দটা বলে, আমি হলাম তোমার ইউনিক স্কিল গ্রেট সেজ। তখন সাতোরু জিজ্ঞাসা করে, স্কিল মানে কি আমার এবিলিটি নাকি? তাহলে প্রেডিটার কি? তখন গ্রেট সেজ উত্তর দেয় যে এই স্লাইমের বডিতে সে যে কোনো কিছু স্টোর করে সেটাকে অ্যানালাইজ করতে পারবে, আর অ্যানালাইজ কমপ্লিট হওয়ার পরে ওই জিনিসটার এবিলিটি পেয়ে যাবে, তার সাথে সাথে ওই জিনিসটার রূপও ধরতে পারবে। তখন সে বলে, তুমি কি পরীক্ষা করার জন্য আমি যে গাছগুলো খেয়েছি সেগুলোকে অ্যানালাইজ করতে পারবে? আর ওই গাছগুলোকে অ্যানালাইজ করার পরে গ্রেট সেজ বলে যে এটা একটা ঔষধি গাছ, যেটা দিয়ে হিলিং পোশন বানানো হয়। তখন সাতোরু বলে, আমি যে গাছগুলো খেয়েছি সেগুলোকে আমি অ্যানালাইজ করে হিলিং পোশন বানাতে পারবো, আর ওই পোশনগুলোকে নিজের বডিতেই স্টোর করে রাখতে পারবো। গ্রেট সেজ বলে যে হ্যাঁ। আর এটা শুনে সাতোরু সেখানে থাকা সকল গাছ খেতে শুরু করে আর নিজের পেটে থাকা স্টোর রুমে স্টোর করতে শুরু করে। তখন সাতোরু এমন করতে করতে একটা পাথর অনুভব করতে পারে। সাতোরু গ্রেট সেজকে বলে এই পাথরটাকে অ্যানালাইজ করতে। গ্রেট সেজ বলে যে এটা একটা ম্যাজিক হিলস মিনারেল স্টোন, যেটা খুবই মূল্যবান। ম্যাজিক হিলস সম্পর্কে তোমাদেরকে বলে দেই, ম্যাজিক হিলস হলো সাতোরু এখন যেই দুনিয়াতে রয়েছে
সেই দুনিয়ার সকল জীবজন্তুর ভিতরে ম্যাজিক হিলস থাকে, আর এটাকে তোমরা একটা এনার্জির মতো মনে করতে পারো, যে কারণে সাতুরো এইরকম দেখতে সকল পাথরকে নিজের পেটে স্টোর করতে থাকে। কিন্তু ওর কাছে কোনো চোখ ছিল না দেখার জন্য, এই জন্য পানির মধ্যে গিয়ে পড়ে। তখন সাতুরো ভাবে স্লাইমের বডি মনে হয় পানিতে ভাসে না, তার মানে কি আমি আবারও মারা যাব? আমি এখন কি করব? আমি তো সাঁতারও কাটতে পারবো না। এটা বলেই সে সেখান থেকে পানি গিলে সেগুলোকে পিচকারির মতো মারতে থাকে। এতে সে পানি থেকে বের হয়ে একটা ব্যারিয়ারের সাথে ধাক্কা খায়, কিন্তু কোনো ব্যথা পায় না। তখন গ্রেট সেজ বলে তার কাছে পেন নালিফিকেশন নামের একটা এবিলিটি আছে, যদি সে কোনো কারণে আঘাত পায় তারপরেও ব্যথা অনুভব হবে না এবং আঘাত নিজে নিজে ঠিক হয়ে যাবে। আর এটা আসলে একটা অসাধারণ এবিলিটি। ঠিক তখন তাকে কেউ একটা ছোট প্রাণী বলে ডাক দেয়। স্লাইম হওয়ার কারণে সাতুরু কিছু দেখতেও পায় না এবং কথাও বলতে পারে না, কিন্তু ওই জিনিসটা সাতুরুর সাথে টেলিপ্যাথির মাধ্যমে কথা বলে। তখন ওই জিনিসটা সাতুরুকে বলে তুমি আমাকে ইগনোর করছো, তোমার কি মরার ইচ্ছা আছে নাকি? সাতুরু বলে আমি দুঃখিত, আমার কাছে মুখ এবং চোখ নেই, এই জন্য আমি কিছুই করতে পারছি না। এতে জিনিসটা বলে আমি তোমাকে দেখার শক্তি দিতে পারি, কিন্তু এর আগে আমার কিছু শর্ত আছে। প্রথম শর্ত হলো দেখার ক্ষমতা ফিরে আসার পরে আমাকে দেখে ভয় পাবে না। দ্বিতীয় শর্ত তুমি আবারও আমার সাথে দেখা করতে আসবে। সাতুরুর জন্য এই শর্তগুলো খুবই সিম্পল ছিল। এতে জিনিসটা বলে যে আমি 300 বছর ধরে এই গুহায় থেকে বোর হয়ে গেছি, এই জন্যই আর কি। এতে সাতুরু রাজি হয়ে যায়। জিনিসটা বলে একটা এবিলিটি আছে যেটাকে ম্যাজিক সেন্স বলা হয়, তুমি কি সেটা ব্যবহার করতে পারো? এটাতে তাকে তার আশেপাশে থাকা ম্যাজিক হিলসকে সেন্স করতে হবে, তাহলে সে সবকিছু পরিষ্কার ভাবে দেখতে পারবে। তখন সাতুরু ম্যাজিক সেন্সের ব্যবহার করে তার আশেপাশের জিনিসগুলোকে সেন্স করার চেষ্টা করে। এতে সে নতুন একটা এবিলিটি আনলক করে যেটার নাম হলো ম্যাজিক সেন্স। আর এই ম্যাজিক সেন্সের ব্যবহার করে সে সবকিছু দেখতে পারছিল। সাতুরু প্রথমে নিজের চেহারা পানিতে দেখে কনফার্ম হয় যে সে একটা স্লাইম। তারপর সাতুরু যে জিনিসটার সাথে কথা বলছিল সেটাকে দেখে ভয় পেয়ে যায়, কারণ সেটা একটা বিশাল ড্রাগন ছিল। ড্রাগনটি নিজের পরিচয় দেয়, তার নাম হলো বেলডোরা দা স্টর্ম ড্রাগন। সে 4টা আসল ড্রাগনের মধ্যে একটা। বেলডোরা বলে ওই স্লাইম আমাদের শর্ত মনে রাখবি। এতে সাতুরু ভয় পেয়ে বলে হ্যাঁ হ্যাঁ আমি মনে রাখবো। এটা বলে সে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু বেলডোরা ওকে থামিয়ে দেয়। বেলডোরা ওকে জিজ্ঞাসা করে তোকে দেখে মনে হচ্ছে তুই কোনো সাধারণ স্লাইম না, কারণ তুই চিন্তা করতে পারো, অন্য কোনো স্লাইম চিন্তা করতে পারে না। তুই কি ইউনিক নাকি যাদের কাছে এক্সট্রা অর্ডিনারি এবিলিটি থাকে? সাতুরু বলে আমি আসলে জানি না, তবে আমি আগে একটা হিউম্যান ছিলাম। আমি ছুরির আঘাতে মারা যাই আর ব্যাম, তারপরে আমি এই রূপে এখানে। বেলডোরা বলে ও আমি বুঝতে পেরেছি, তুমি রিইনকার্নেটেড হয়েছো, কিন্তু তুমি যেভাবে এই দুনিয়াতে এসেছো এটা খুবই আনকমন। আসলে এই দুনিয়াতে অন্য মানুষেরা এসেছে, কিন্তু তুমি প্রথম যে রিইনকার্নেটেড হয়েছো। সাতুরু বলে তাহলে আমাকে ছাড়াও এই দুনিয়াতে অন্য দুনিয়ার মানুষ রয়েছে, হয়তো এখানে জাপানের মানুষ থাকতে পারে, তাই আমি চিন্তা করছি আমি তাদেরকে খুঁজে বের করব। বেলডোরা বলে কি হয়েছে, তুমি এত তাড়াতাড়ি চলে যাবে? সাতুরু দেখতে পায় যে বেলডোরা মন খারাপ করে ফেলেছে, এই জন্য সাতুরু বলে যে ওয়েল আমি এখানে একটু বেশি সময় থাকলে কোনো সমস্যা হবে না। এটা শুনে বেলডোরা খুশি হয়ে বলে তুমি যতক্ষণ মনে চাও এখানে থাকতে পারো। তখন সাতুরু সময় কাটানোর জন্য বেলডোরাকে জিজ্ঞাসা করে তুমি এই গুহাতে বন্দি কেন? বেলডোরা বলে এটা একটা গ্রেট স্টোরি। এই ঘটনা 300 বছর আগের। আমি অ্যাক্সিডেন্টলি পুরো একটা শহরকে পুড়িয়ে ফেলেছিলাম, এই জন্যই আমাকে একজন থামাতে আসে, তবে আমি তাকে অনেক দুর্বল মনে করেছিলাম, এই জন্য আমি শুধু আমার অর্ধেক শক্তির ব্যবহার করেছি, কিন্তু তারপরেও আমি হেরে যাই। সাতুরু বলে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক শক্তিশালী হবে, তাহলে তোমার অপোনেন্ট অনেক শক্তিশালী ছিল? বেলডোরা বলে হ্যাঁ অনেক শক্তিশালী, মানুষেরা তাকে হিরো বলে, তার কাছে ডিভাইন প্রোটেকশন রয়েছে, কিন্তু সেটা কোনো সমস্যা না। সমস্যা হলো তার ইউনিক স্কিল, যেটার কারণে আমি হেরে যাই, আনলিমিটেড ইমপ্রিজনমেন্ট। সে আমাকে আনলিমিটেড ইমপ্রিজনমেন্টের মাধ্যমে আমাকে এখানে সিল করে দেয়। তারপর বেলডোরা ওই হিরোর সম্পর্কে বলে ওই হিরোকে অন্য দুনিয়া থেকে এই দুনিয়াতে সামান করে আনা হয়েছে, আর এই সামান করার জন্য 30 জন জাদুকর মিলে একটা রিচুয়াল করে, যেটাতে কয়েকদিন সময় লাগে। এটা শুনে সাতুরু এক্সাইটেড হয়ে যায়, কারণ এই দুনিয়াতে জাদুকর রয়েছে। কিন্তু তখন বেলডোরা বলে তারা মানুষকে সামান করে তাদেরকে অস্ত্রের মতো ব্যবহার করে। তারা মানুষকে সামান করার সাথে সাথে তার সোলের মধ্যে একটা অভিশাপ দিয়ে দেয়, যাতে তারা কখনো তাদের আদেশ অমান্য না করতে পারে। এটা শুনে সাতুরু বলে এটা তো একদমই ঠিক না। বেলডোরা বলে আমি জানি না তোমার দুনিয়া কেমন ছিল, কিন্তু এই দুনিয়াতে সবচেয়ে মূল্যবান হলো বেঁচে থাকা। সাতুরু জিজ্ঞাসা করে তাহলে ওই হিরো তোমাকে সিল করার পরে থেকে তুমি এই গুহাতে আটকে আছো? বেলডোরা বলে হ্যাঁ আমি খুবই বোর হয়ে গেছি। সাতুরু বলে আমি ভেবেছিলাম আমিই শুধু একা, কারণ আমার গার্লফ্রেন্ড নেই, কিন্তু তুমি তো দেখি এখানে 300 বছর ধরে আটকে আছো। তখন সাতুরু বেলডোরাকে বলে হেই কি হবে যদি আমি আর তুমি বন্ধু হই? এতে প্রথমে বেলডোরা বলে তুমি কি মনে করেছো আমি তোমার মতো একটা সাধারণ স্লাইমের সাথে বন্ধুত্ব করব? কিন্তু পরে নিজে নিজেই রাজি হয়ে যায়, কারণ বেলডোরা একা থাকতে চায় না। আর এইভাবে একজন 37 বছরের লোক মারা গিয়ে একটা স্লাইম হয়ে রিইনকার্নেটেড হয় আর সুপার স্ট্রং ড্রাগনের সাথে বন্ধুত্ব করে। তারপর আসল দুনিয়া দেখানো হয়, যেখানে টোমুরা সাতুরুর পুরো কম্পিউটারকে পানিতে ফেলে দেয় আর বলে যে ওর যদি কখনো ছেলে সন্তান হয় তাহলে সাতুরুর নামে নামকরণ করবে। এর সাথেই প্রথম এপিসোড শেষ হয়ে যায়। দ্বিতীয় এপিসোডের শুরুতে সাতুরু বেলডোরাকে
বেলডোরাকে বলে তাহলে এখন আমরা কি করব? এখন যেহেতু তুমি আমার বন্ধু, আমার খারাপ লাগছে, আমার বন্ধুকে বন্দি থাকতে হবে। বেলডোরা একটা কিউট ফেস বানিয়ে বলে তাহলে যদি তোমার কাছে কোনো আইডিয়া থাকে আমি শুনতে রাজি আছি, কারণ হতে পারে আমি যদি এইভাবে থাকি তাহলে আর মাত্র 100 বছর বেঁচে থাকবো। আসলে এই ব্যারিয়ারের কারণে বেলডোরার ম্যাজিক হিলস লিক হয়ে বের হয়ে যাচ্ছে, এই কারণেই তো গুহার ভিতরে এত মূল্যবান গাছ এবং মিনারেল রয়েছে। তখন সাতুরো গ্রেট সেজকে বেলডোরার ব্যারিয়ার অ্যানালাইজ করতে বলে, কিন্তু সেটা ফেল হয়ে যায়। সাতুরো গ্রেট সেজকে আর একটা কোনো সমাধান বের করতে বলে, তখন গ্রেট সেজ একটা সমাধান দেয়, এই ব্যারিয়ারকে একসাথে ভিতর এবং বাহির থেকে অ্যানালাইজ করতে হবে। বেলডোরা বলে আমি ভিতর থেকে অ্যানালাইজ করতে পারবো না, কারণ হিরো আমার এবিলিটিকেও সিল করে রেখেছে। এই জন্য সাতুরো বলে তাহলে আমাকে ডাটা দাও, আমি অ্যানালাইজ করে নিব। বেলডোরা বলে এত অনেক সময় লাগবে, যেটা একটা সমস্যা, কারণ সাতুরো নিজের দুনিয়ার মানুষদের খুঁজতে যাওয়ার পরিকল্পনা করছে। এটা শুনে সাতুরো বলে যে ও হ্যাঁ, আমরা একটা জিনিস ট্রাই করতে পারি। সাতুরো অনেক ভয়ানক ভাবে বলে কেমন হবে যদি তুমি আমার পেটে ঢুকে যাও? এটা শোনার পরে সেখানকার পরিবেশ একেবারে শান্ত হয়ে যায়। সাতুরো বলে দেখো আমার কাছে প্রেডিটার এবিলিটি রয়েছে, আমি আনলিমিটেড ইমপ্রিজনমেন্টের বাইরে থেকে অ্যানালাইজ করার চেষ্টা করব, আর তুমি সেটাকে ভিতর থেকে ধ্বংস করার চেষ্টা করবে। এতে বেলডোরা ভয়ানক ভাবে হেসে বলে এটা খুবই মজাদার মনে হচ্ছে, চলো করা যাক। কিন্তু সেটা শুরু করার আগে বেলডোরা বলে আমি তোমাকে একটা প্রপার নাম দিতে চাই, আর মনে হয় তোমারও আমাকে একটা নাম দেওয়া উচিত। বেলডোরার মতে এতে নাকি তাদের সোলের মধ্যে একটা কানেকশন তৈরি হবে। তখন বেলডোরা সাতুরোকে বলে ওকে আগে একটা নাম দিতে। সাতুরো সবকিছু চিন্তা করে বেলডোরাকে একটা নাম দেয়, সেটা হলো টেম্পেস্ট। বেলডোরা বলে তুমি আমার এই নাম রেখেছো? এতে সাতুরো ভয় পেয়ে যায়। তারপরে এই বেলডোরার মুড চেঞ্জ হয়ে যায়। বেলডোরা বলে এটা খুবই ফ্যান্টাস্টিক, আজকে থেকে আমার নাম হলো বেলডোরা টেম্পেস্ট। তারপর বেলডোরা সাতুরোকে একটা নাম দেয়, সেটা হলো রিমুরু টেম্পেস্ট। নাম দেওয়ার সাথে সাথে রিমুরার বডির মধ্যে কিছু একটা হয়। রিমুরু বলে আমার মনে হচ্ছে এই নামটা আমার সোলের সাথে যুক্ত হয়ে গেছে। এরপরে রিমুরু নিজের ইউনিক স্কিলের ব্যবহার করে বেলডোরার আনলিমিটেড ইমপ্রিজনমেন্টকে নিজের পেটের ভিতরে ঢুকিয়ে ফেলে। আর বেলডোরার এইভাবে গায়েব হয়ে যাওয়ার খবর বাতাসের আগে আশেপাশের রাজ্যে ছড়িয়ে পড়ে, কারণ বেলডোরা একটা ক্যাটাস্ট্রফি লেভেল মনস্টার। আর এখন যেহেতু বেলডোরা গায়েব হয়ে গেছে, বেলডোরা যে জঙ্গলে ছিল জুরা ফরেস্ট, সেটাকে অন্য রাজারা দখল করতে চাইবে। তাই ব্লুমেন রাজ্যের গিল্ড ফরেস্টে ইনভেস্টিগেশন করার সিদ্ধান্ত নেয়। এদিকে রিমুরু গুহা থেকে বের হওয়ার সময় সামনে যা যা পাচ্ছিল সেগুলো খেয়ে নিজের এবিলিটি বাড়াতে থাকে। তাছাড়া যাওয়ার সময় একটা সাপ, টিকটিকি, মাকড়সা, কলাবাদুর মেরে সেগুলোকে খেয়ে নিজের এবিলিটিকে আনলক করে। এর মধ্যে রিমুরু কথা বলাও শিখে যায়। রিমুরু শেষ পর্যন্ত কয়েক সপ্তাহ গুহার ভিতরে ঘোরাঘুরি করার পরে একটা বড় দরজার সামনে চলে আসে। রিমুরু চিন্তা করে এখন আমি এই দরজা খুলবো কিভাবে, নাকি এটাকে ধ্বংস করে ফেলবো। ঠিক তখন তিনজন লোক বাহির থেকে দরজা খুলে গুহার ভিতরে ঢুকে। তারা রিমুরুকে দেখে ফেলার আগে রিমুরু লুকিয়ে পড়ে। তারা কি কথা বলছিল সেগুলো রিমুরু ম্যাজিক সেন্সের কারণে বুঝতে পারছিল। তাছাড়া গ্রেট সেজ বলে রিমুরু তাদের ভাষায়ও কথা বলতে পারবে। রিমুরু চিন্তা করে আমি যদি তাদের সাথে এখন কথা বলার চেষ্টা করি তাহলে আমি বিপদে পড়ে যেতে পারি। তখন ওই তিনজনের মধ্যে একজন নিজের একটা এবিলিটির ব্যবহার করে অদৃশ্য হয়ে যায়। এটা দেখে রিমুরু খুবই অবাক আর বলে যে খালি চিন্তা করেন, এই এবিলিটি দিয়ে আপনি কি কি করতে পারবেন? মানে দুজন ছেলে মেয়ে পার্সোনাল কিছু করতেছে, তখন তুমি গায়েব হয়ে পাশে দাঁড়ায় থাকলা। এগুলো কিন্তু আমার চিন্তা না, এগুলো রিমুরু চিন্তা করতেছে। যাই হোক, তারপরে রিমুরু গুহার বাইরে থেকে বের হয়ে যায় আর প্রথমবারের মতো এই দুনিয়ার সূর্য দেখে। আর তখনই কিছু গোবলিন রিমুরুর সামনে চলে আসে। গোবলিন গুলো রিমুরুকে ভয়ে ভয়ে বলে হে মহান শক্তিশালী, আপনার কি এই জঙ্গলে কোনো কাজ আছে? এতে রিমুরু অনেক কনফিউজ ছিল যে ওরা কাকে শক্তিশালী বলছে। রিমুরু তখন গোবলিনদের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু এত বেশি জোরে শব্দ করে এতে গোবলিনদের 12টা বেজে যায়। ওরা রিমুরুর কাছ থেকে ক্ষমা চাইতে থাকে। এতে রিমুরু জিজ্ঞাসা করে তোমাদের কি কিছু দরকার আছে? গোবলিন গুলো বলে আমরা এখানে একটা পাওয়ারফুল মনস্টার সেন্স করতে পেরেছি, এই জন্য ইনভেস্টিগেশন করতে এসেছি। আর ওই মনস্টারটা হলো রিমুরু দা স্লাইম। গোবলিন গুলো তখন রিমুরুর কাছে সাহায্য চেয়ে তাকে নিজেদের গ্রামে নিয়ে আসে। গোবলিনদের গ্রামের লিডারও রিমুরুর কাছে সাহায্য চায়, কারণ তাদের রক্ষক বেলডোরা হঠাৎ 1 মাস আগে গায়েব হয়ে গেছে। আর এই কারণেই আশেপাশের সকল মনস্টার গোবলিন ভিলেজের উপরে হামলা করা শুরু করে দিয়েছে। গোবলিনদের লিডার বলে তারা লড়াই করতে পারতো, কিন্তু তারা সংখ্যায় অনেক কম। রিমুরু বলে আমি শুধুমাত্র একটা স্লাইম, আমি তোমাদেরকে কিভাবে সাহায্য করব? গ্রামের লিডার বলে এটা হতেই পারে না, সাধারণ একটা স্লাইম এত শক্তিশালী অরা রিলিজ করবে, তার মানে হলো আপনি অনেক শক্তিশালী। তখন রিমুরু নিজের শক্তির অরা দেখার চেষ্টা করে, যেটা দেখে রিমুরু নিজেই ভয় পেয়ে যায়। এতে রিমুরু বুঝতে পারে যে এই জন্যই গোবলিনরা ওকে এত বেশি ভয় পাচ্ছিল। তখন রিমুরু নিজের অরাকে ভিতরের দিকে টেনে নেয়। আমরা জানতে পারি এই গোবলিনদের উপরে ডায়ারউলফ নামের মনস্টার হামলা করে। একটা ডায়ারউলফকে মারতে প্রায় 10 জন গোবলিন লাগে, যে কারণে অনেক গোবলিন অলরেডি মারা গেছে। তাদের মধ্যে একটা নামওয়ালা গোবলিন ছিল যে ডায়ারউলফের হামলায় মারা যায়। এতে গোবলিনরা অনেক দুর্বল হয়ে গেছে। ডায়ারউলফেরা সংখ্যায় প্রায়
প্রায় 100 জন, তবে সকল গবলিন মিলিয়ে রয়েছে 60 জন যারা এখনো লড়াই করতে পারবে। তখন রিমুরু গবলিনদের সাহায্য করার সিদ্ধান্ত নেয়। তবে এর আগে রিমুরু জিজ্ঞাসা করে, আমি তোমাদেরকে সাহায্য করব, কিন্তু এতে আমি কি পাবো? তোমাদের কাছে এমন কিছু না কিছু তো আছে যেটা তুমি আমাকে দিতে পারবে। রিমারু বলে যে এমন না যে আমি তোমাদের কাছ থেকে কিছু চাইছি, কিন্তু যদি তুমি আমাকে কিছু দিতে পারো তাহলে ভালো হতো। এতে গবলিনদের লিডার বলে, আমি আপনাকে আমাদের লয়্যালটি দিতে পারি। এটা বলে গবলিনদের লিডার রিমুরুর কাছে মিনতি করতে থাকে ওদেরকে সাহায্য করার জন্য। এতে রিমুরুর নিজের আগের জীবনের কথা মনে পড়ে। যখন রিমুরুর কাছে কেউ সাহায্য চাইতো তখন রিমুরু কাউকে না বলতে পারতো না, আর তখনই বাহির থেকে ডায়ার উলফদের শব্দ শুনতে পাওয়া যায়। এতে সকল গবলিনরা ভয় পেয়ে যায়, কারণ ওরা মনে করেছে এখনই ডায়ার উলফ আসবে আর ওদেরকে খেয়ে ফেলবে। তখন রিমুরু বলে যে তোমাদের ভয় পাওয়ার দরকার নেই, কারণ আমরা সবাই মিলে তাদেরকে হারিয়ে দিব। রিমুরু তখন চিৎকার করে বলে যে আমি তোমাদের সবাইকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। এতে সকল গবলিনরা নিজেদের মাথা ঝুঁকিয়ে রিমুরুকে সম্মান দিতে থাকে আর বলে যে এখন থেকে তারা সবাই রিমুরুর সার্ভেন্ট। আর এইভাবেই রিমুরু গবলিনদের লিডার হয়ে যায়। এটাই হলো রিমুরুর পুরো একটা দেশ তৈরি করার প্রথম ধাপ। এর সাথে দ্বিতীয় এপিসোড শেষ হয়ে যায়। তৃতীয় এপিসোডের শুরুতে রিমারু গবলিনদের দেখে চিন্তা করে, ওদের দেখে মনে হচ্ছে না যে ওরা তেমন স্ট্রং। আর ভাই তোমরা নিজেরাই দেখে নাও, দেখে মনে হইতাছে যে সবগুলা গবলিনই বাচ্চা। রিমারু ওদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কি এখনকার পরিস্থিতি সম্পর্কে জানো? তখন গবলিনদের লিডারের ছেলে বলে, আমরা তৈরি আছি, এতে যদি আমাদের জীবনও চলে যায় তাহলেও আমরা ডায়ার উলফদের সাথে লড়াই করব। তারপরে রিমারু ওদের সবাইকে উৎসাহ দিয়ে বলে, আহত গবলিনরা কোথায় আছে আমাকে সেখানে নিয়ে যাও। গবলিনদের লিডার রিমারুকে আহতদের কাছে নিয়ে আসে। রিমারু দেখতে পায় যে ওদের অবস্থা আসলেই খারাপ ছিল। তখন রিমারু করে কি, রিমারু সেখান থেকে একটা গবলিনকে গিলে ফেলে আর ওই গবলিনটাকে একেবারে সুস্থ করে বাহিরে ফেলে। আর এটা দেখে গবলিনদের লিডার এবং বাকি সবাই অবাক হয়ে যায়। আমরা জানতে পারি যে আসলে রিমারু ওই গবলিনকে গিলার পরে গবলিনের শরীরের মধ্যে হিলিং পোশন দিয়ে হিট করেছে, আর এতে এই গবলিনটা একেবারে হিল হয়ে গেছে। আর এরপর রিমারু ঠিক এইভাবেই সবাইকে গিলে গিলে ঠিক করতে থাকে। রিমারু এই সকল গবলিনদেরকে বলে, এখন আমাদের গ্রামকে রক্ষা করার জন্য গ্রামের চারিপাশে একটা বেড়া বানাতে হবে। ওয়েল এরপরে আমাদের রাতের সিন দেখানো হয়, যেখানে ডায়ার উলফগুলো গবলিন ভিলেজে হামলা করার জন্য তৈরি হচ্ছিল। এই ডায়ার উলফগুলো দৌড়ে গবলিন ভিলেজের দিকে যেতে থাকে। এদিকে গবলিন ভিলেজে গবলিনরা রিমুরুর আদেশে চারিদিকে একটা বেড়া বানিয়ে তৈরি ছিল, আর রিমুরু একাই ওই সকল ডায়ার উলফদের সামনে দাঁড়িয়েছিল। রিমুরু ডায়ার উলফদের ওয়ার্নিং দেয় এখান থেকে ফিরে যেতে, তাহলে সে ওদেরকে কিছুই করবে না। তবে ডায়ার উলফদের লিডার রিমুরুর ওয়ার্নিং কে কানে না দিয়ে তার দলবলকে ভিলেজের উপরে হামলা করতে বলে। তবে গবলিনরাও তীর ধনুক নিয়ে রেডি ছিল নিজেদেরকে ডায়ার উলফ থেকে রক্ষা করার জন্য। তাছাড়া রিমুরু নিজের সামনে কিছু স্টিলের চিকন চিকন তার বেঁধে রেখেছিল, যে কারণে কিছু ডায়ার উলফ সেখানেই মারা যায়। এতে ডায়ার উলফদের লিডার রেগে রিমুরুর উপরে হামলা করতে আসে। তবে রিমুরু নিজের এবিলিটি স্টিকি থ্রেটের ব্যবহার করে ডায়ার উলফদের লিডারকে বেঁধে ফেলে, কিন্তু এরপরেও ডায়ার উলফদের লিডার থামতে চায় না। তখন রিমুরু নিজের ওয়াটার ব্লেডের অ্যাটাক ব্যবহার করে, এতে ডায়ার উলফদের লিডারের মাথা কেটে আলাদা হয়ে যায়। তখন রিমুরু বাকি ডায়ার উলফদের বলে, তোমাদের বস অলরেডি মারা গেছে, এই জন্য আমি তোমাদেরকে মাত্র দুইটা চয়েস দিচ্ছি, তোমরা এখন হার মেনে নিবে নয়তো তোমাদের মরতে হবে। কিন্তু ডায়ার উলফেরা এটার কোনো জবাবই দেয় না। তখন রিমারু ভাবে, আমি কি চিন্তা করে এটা বললাম, এখন যদি ওরা সবাই একসাথে আমার উপরে হামলা করে তাহলে আমি কি করব? আর ঠিক তখনই রিমারুর প্রেডিটার স্কিলের কথা মনে পড়ে। রিমুরু ডায়ার উলফের লিডারের বডিকে খেয়ে ফেলে। এর কারণ হলো রিমুরু যেটাই খাবে প্রেডিটার স্কিলের ব্যবহার করে সেটার এবিলিটি এবং রূপ নিতে পারবে। আর এতে রিমুরু ডায়ার উলফের সকল এবিলিটি পেয়ে যায়। রিমুরু নিজেকে ডায়ার উলফে পরিবর্তন করে। রিমুরু তখন একটা চিৎকার করে ওদের সবাইকে সাবধান করে যেন ওরা হার মেনে নেয়। রিমারু ভেবেছিল যে এই চিৎকারের কারণে ভয় পেয়ে সকল ডায়ার উলফ পালাবে, তবে রিমুরু ভুল ছিল। ডায়ার উলফরা তো ধীরে ধীরে রিমুরুর দিকেই আসতে থাকে। এতে রিমারু ভয় পেয়ে যায় যে ওরা কি এখনো লড়াই করতে চায় নাকি। ডায়ার উলফেরা বলে যে আমরা হার মেনে নিয়েছি, এখন থেকে আমরা আপনাকে ফলো করব। তখন রিমারু ভাবে, হ্যাঁ কি হলো এখানে? গবলিনদের লিডার বলে, তাহলে কি আমরা জিতে গেছি? রিমুরু আবার নিজের স্লাইম রূপে এসে বলে, অলস গুড ইন এ গবলিন হুড। তারপর আমাদের পরের দিনের সিন দেখানো হয়, যেখানে সকল ডায়ার উলফ এবং গবলিনরা রিমুরুর সামনে ছিল। রিমারু ভাবে, এখন আমার কাছে আরো বড় একটা সমস্যা রয়েছে, আমাকে এখন এমন একজনকে খুঁজতে হবে যে এই গবলিনদের রক্ষা করতে পারবে। তার সাথে সাথে এই কুকুরগুলোর খেয়াল রাখারও লোকের প্রয়োজন। কুকুর মানে এই ডায়ার উলফ গুলো আর কি। তখন রিমারুর মাথায় একটা আইডিয়া আসে। রিমারু দেখতে পায় যে গবলিন এবং ডায়ার উলফদের সংখ্যা প্রায় সেমই।
আমি। এই জন্য রিমারু একটা গোবলিন আর একটা ডায়ারউলফের জোড়া বানাতে বলে। এতে গোবলিন এবং ডায়ারউলফ সবাই অবাক হয়ে যায়। গোবলিনদের লিডার রিমারুকে জিজ্ঞাসা করে, আপনি আসলে কি বলতে চাচ্ছেন লর্ড রিমারু? রিমারু বলে যে কালকের শত্রু আজকের বন্ধু, আমি চাই তোমরা একসাথে কাজ করো আর একসাথে মিলেমিশে থাকো। তারপর রিমারু বলে, আমাদের এই সমস্যা তো সমাধান হলো, কিন্তু আমাদের আরো একটা সমস্যা রয়েছে। প্রথমে আমাদের দরকার খাবার, কাপড় এবং ঘর। এই জন্য আমাদের দল বেঁধে কাজ করতে হবে। এই জন্য একদল খাবার আনবে, একদল কাপড় বানাবে, আরেক দল ঘর বানাবে। তাছাড়া আমাদের গ্রামের সুরক্ষাকেও শক্তিশালী করতে হবে। রিমারু যখন ওদেরকে আদেশ দিবে তখন রিমারু রিয়ালাইজ করতে পারে যে রিমারু এখানকার কারো নাম জানে না। রিমারু ভিলেজের লিডারকে জিজ্ঞাসা করে, এই আল্ডার, তোমাদের কি কোনো নাম আছে নাকি নেই? লিডার বলে যে আমাদের মতো মনস্টারের নাম থাকা কোনো সাধারণ বিষয় না, কিন্তু নাম না থাকার পরেও আমরা একে অপরের সাথে কমিউনিকেট করতে পারি। রিমারু বলে যে ও, কিন্তু তারপরেও যদি তোমাদের কাছে নাম থাকে তাহলে তোমাদের সাথে কথা বলা অনেক সহজ হবে। তখন রিমারু ওদের সবাইকে নাম দিতে চায়, যেটা শুনে সকল গবলিন পুরাই অবাক আর অনেক খুশি, যেমন ওদের সবাইকে কোনো বড় একটা ধন সম্পদ দিতেছে। ভিলেজের লিডার রিমারুকে জিজ্ঞাসা করে, আপনি কি শিওর আপনি সবাইকে নাম দিতে চান? রিমারু বলে যে হ্যাঁ। এতে সবাই তো পুরো আনন্দে নাচানাচি করতে শুরু করে, ইভেন গবলিনদের লিডারও নাচতে শুরু করে। এরপর এরা সবাই রিমারুর সামনে লাইন ধরে দাঁড়ায় যায়। রিমারু ভিলেজের লিডারের নাম রাখে রিগার্ড, আর নাম রাখার সাথে সাথে ওদের শরীরের মধ্যে একটা সোনালী কালারের লাইট দেখা যায়। আর এমন কিন্তু রিমারুরও হয়েছিল। তারপর রিমারু এক এক করে সকল গবলিনদের নাম রাখতে থাকে, গাপটি, গাপটা, গাপটু, গাবডু, গাবডা। মানে রিমারুর মাথায় যেটা আইতাছিল সেটাই রিমারু রাইকা দিতাছিল। এতে রিমারুরও খারাপ লাগতেছিল যে রিমারু ভালো নাম রাখতে পারছিল না। তখন ভিলেজদের লিডার আবার রিমারুকে বলে, আমি জানি আপনি অনেক স্ট্রং আর আপনার নাম দেওয়াতে আমরা অনেক কৃতজ্ঞ, কিন্তু আপনি কি শিওর যে আপনি এক বসাতেই সবাইকে নাম দিতে চান? রিমারু বলে যে হ্যাঁ, এতে কি সমস্যা? এটা বলে রিমারু আবারও নাম দিতে থাকে। আর নাম পাওয়াতে গোবলিনদের পুরা ঈদের দিন ছিল। গোবলিনদের নাম দেওয়া শেষ হয়ে যায়। এখন পালা হলো ডায়ারউলফদের নাম দেওয়া। রিমারু নিজের সামনে যে ডায়ারউলফকে দেখতে পায় সেটা হলো ডায়ারউলফদের লিডারের ছেলে। রিমারু চিন্তা করে, এই ডায়ারউলফকে এখনো আমার উপরে রেগে আছে কারণ আমি ওর বাবাকে মেরে ফেলেছি, কিন্তু ওদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে তো ওদেরকে খুশি মনে হচ্ছে। তখন ডায়ারউলফের লিডারের ছেলে রিমারুর সামনে এগিয়ে আসলে রিমারু ডায়ারউলফের ছেলের নাম রাখে রঙ্গা। রিমারু রঙ্গার ন্যাজ নড়াচড়া দেখে বুঝতে পারে যে ও এই নামটা পছন্দ করেছে। আর তখনই রিমারু একেবারে পানির মতো গলে ঘুমিয়ে যেতে থাকে। তখন গ্রেট সেজ রিমারুকে ওয়ার্নিং দেয়, রিমারুর ম্যাজিক হিলসের রিজার্ভ একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। এই জন্য রিমারু এখন স্লিপ মোডে চলে যাচ্ছে আর সম্পূর্ণ রিকভার হতে 3 দিন সময় লাগবে। রিমারু চিন্তা করে, আমি অনেক বেশি ম্যাজিক ব্যবহার করে ফেলেছি, কিন্তু কিভাবে? তখন আমরা জানতে পারি যে রিমারুর সবাইকে নাম দেওয়ার কারণে এরকম হয়েছে। আসলে নাম দেওয়ার সাথে সাথে রিমারুর ম্যাজিকও ব্যবহার হচ্ছিল, যে কারণে এক পর্যায়ে রিমারুর ম্যাজিক শেষ হয়ে যায়। আর ঠিক 3 দিন পরে যখন রিমারু জেগে ওঠে, রিমারু নিজের সামনে একটা সেক্সি গবলিনকে দেখতে পায়। রিমারু ভাবে, এটা আবার কি? আমি তো ওকে আগে দেখিনি। তখন ওই মেয়েটা রিগার্ডকে ডাকতে চলে যায়। আরে ভাই, ওই যে গবলিনদের বুড়ো লিডারটার কে, যেটার নাম রিমারু রিগার্ড রেখেছে। কিন্তু যখন রিগার্ড সেখানে আসে, রিমারু রিগার্ডকে দেখে একেবারে শকড। রিমারু দেখতে পায় যে রিগার্ডের 6 প্যাক বডি পুরো একটা মাচোম্যান হয়ে গেছে। রিমারু জিজ্ঞাসা করে, তুই কে? তখন রিগার্ড বলে যে এটা আমি রিগার্ড। রিমারু জিজ্ঞাসা করে, তুমি না 3 দিন আগে একেবারে সুপার বুড়া ছিলা? তখন রিগার্ড বলে যে হ্যাঁ, আপনার নাম দেওয়ার আগে। রিগার্ড বলে যে যখন কোনো মনস্টারকে নাম দেওয়া হয় তখন ওই মনস্টার ইভলভ হয়ে যায় এবং তার সাথে সাথে অনেক বেশি শক্তিশালীও হয়ে যায়। তখন রিমারু বুঝতে পারে যে নামের জন্য গোবলিনরা কেন এত এক্সাইটেড ছিল, আর এই কারণেই তো রিমারুর সকল ম্যাজিক শেষ হয়ে যায়। আর তখনই গড়দুয়ার ভেঙে সেখানে রঙ্গা প্রবেশ করে। রঙ্গা তো রিমারুকে দেখে এত খুশি ছিল যে লেজের বাতাসে দুলা দুলা হয়ে যায়। খালি ধুলা দুলা না, ঘূর্ণিঝড় বানিয়ে পুরো ঘরকেই ভেঙে ফেলে। রিমারু জেগে ওঠাতে সকল গোবলিনরা রিমারুকে নিয়ে চিয়ার আপ করতে থাকে। রিমারু দেখতে পারে যে প্রায় সকল গোবলিনরাই ইভলভ হয়ে অনেক শক্তিশালী হয়ে গেছে, শুধু একজনকে ছাড়া, যেটার নাম হলো গাপটা। তখন গ্রেট সেজ রিমারুকে বলে যে যেগুলো পুরুষ গবলিন ছিল সেগুলো হক গবলিনে ইভলভ হয়েছে, আর যেগুলো ফিমেল গবলিন ছিল সেগুলো গবলিনা হয়ে গেছে। ওয়াল এর পরের সিনে আমরা রিমারুকে রাঙ্গার সাথে দেখতে পাই। রিমারু রাঙ্গাকে বলে, তুমি একমাত্র ডায়ারউলফ যাকে আমি নাম দিতে পেরেছি, তাহলে শুধু তোমার ইভলভ হওয়ার কথা ছিল, কিন্তু বাকি ডায়ারউলফরাও ইভলভ হলো কিভাবে? তখন রাঙ্গা বলে যে সকল ডায়ারউলফরা আসলে একটা এন্টিটির মতো, ওদের সোল একটা আরেকটার সাথে কানেক্টেড। এই কারণে রাঙ্গা নামটা সকলের হয়ে গেছে, মানে ওদের ক্ল্যানের নামই রাঙ্গা হয়ে গেছে আর কি। আর এখন এই ডায়ারউলফরা আর ডায়ারউলফ না, ওরা হলো টেম্পেস্ট উলফ। রিমারু তখন বলে যে এটা তো অসাধারণ। আর এতে রাঙ্গা নিজের লেজ আবারও নাড়াতে শুরু করে। তখন লেজের বাতাসে আবারও রিমারু
উড়ে যায়। রিমুরু পাহাড় থেকে পড়তে থাকে আর রাঙ্গা রিমুরুকে ধরার চেষ্টা করে। তখন রাঙ্গা হঠাৎ করে আকারে বড় থেকে ছোট হয়ে যায়। যাই হোক, তারপরে রিমুরু গোবলিনদের ভিলেজে ফিরে আসে। তখন রিমুরু সকল গোবলিন এবং উল্ফদের উদ্দেশ্য করে একটা ভাষণ দেয় আর 3টা নিয়ম তাদেরকে বলে যেটা তাদেরকে পালন করতে হবে। প্রথম নিয়ম হলো তারা কোনো মানুষের উপরে হামলা করতে পারবে না, দ্বিতীয় নিজেদের মধ্যে লড়াই করতে পারবে না, আর তৃতীয় অন্য কোনো প্রজাতির উপরে বুলি করতে পারবে না। তখন গোবলিনদের লিডারের ছেলে, কি জানি ওর নাম ভুলে গেছি, যাই হোক, ও প্রশ্ন করে যে কেন হিউম্যানদের উপরে অ্যাটাক করা নিষেধ। তখন রিমারু বলে যে এটার কারণ খুবই সাধারণ, কারণ আমি মানুষদেরকে পছন্দ করি। তাছাড়া হিউম্যানেরা সংখ্যায় অনেক বেশি পরিমাণে এক জায়গায় বসবাস করে, তাই যদি তোমরা তাদের উপরে হামলা করো তাহলে তারাও তোমাদের উপরে হামলা করবে, আর তারা যদি আমাদের উপরে হামলা করতে আসে তাহলে হয়তো আমরা তাদেরকে হ্যান্ডেল করতে পারবো না। আর তাছাড়া যদি আমরা তাদের সাথে বন্ধুত্ব করতে পারি তাহলে আমাদেরই লাভ হবে। আর এতেই সকল গোবলিনরা হ্যাঁ হ্যাঁ বলতে থাকে। তখন রিমারু কিছুটা লজ্জা পেয়ে যায়। রিমারু জিজ্ঞাসা করে যে আর কি কারো কোনো প্রশ্ন আছে। তখনই গাপটা রিমারুকে আরেকটা প্রশ্ন করে, আপনি বলেছেন যে অন্য প্রজাতিকে বুলি না করতে, এটার মানে কি? রিমারু বলে যে তোমরা সবাই ইভলভ হওয়াতে শক্তিশালী হয়ে গেছো, তাই না? কিন্তু এর মানে এই না যে তোমরা অন্য প্রাণীর উপরে নিজেদের শক্তি দেখাবে। তাছাড়া কি হবে যদি তারা একদিন তোমাদের থেকে বেশি শক্তিশালী হয়ে যায় আর তোমাদের উপরে পরে অ্যাটাক করতে আসে? রিমারু বলে তোমরা সবাই বুঝতে পেরেছো? এতে ওরা সবাই বলে হ্যাঁ, মানে রিমারু যেটা কইব হেডাই সই। এরপর রিমারু রিগার্ডকে আবারও গোবলিনদের লিডার বানিয়ে দেয় আর এতে রিগার্ড খুশিতে কান্না করতে থাকে। মানে ভাই অভিনয় দেখো, ওর 50 টাকা কাটো তাড়াতাড়ি। পরে রিমারু দল বানিয়ে বাকি গোবলিনদেরকেও আলাদা আলাদা কাজ দেয়, যেমন কিছু গোবলিন ভিলেজকে পাহারা দিবে আর কিছু খাবার জড়ো করে আনবে। কিন্তু এখানে আসল সমস্যা হলো ঘর বানানো এবং কাপড় তৈরি করা, কারণ গোবলিনদের কাছে এমন কোনো দক্ষ লোক নেই যারা এগুলো করতে পারে। তখন রিমারু নিজের সামনে একটা গোবলিন মেয়েকে দেখতে পায় যেটার কমলাগুলো ঝুলছিল। এতে রিমারু লজ্জা পেয়ে বলে যে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব কাপড়ের ব্যবস্থা করতে হবে। রিমারু বলে যে যদি তোমরা এগুলো বানাতে না পারো তাহলে বাহির থেকে কিনে তো আনতে পারবে, তাই না? রিগার্ড বলে যে হ্যাঁ, আমাদের কানেকশন তো রয়েছে যাদের সাথে আমরা মাঝে মাঝে বেচা কিনা করি, হয়তো তাদের কাছে এমন লোক রয়েছে যারা কাপড় এবং ঘর বানাতে পারবে। রিমারু বলে যে তাহলে তো আমাদের তাদের সাথে দেখা করা উচিত। এতে রিগার্ড বলে যে আমি ডর্ফদের কথা বলছি যারা ডরগনে বসবাস করে, যেটা অন্য একটা দেশের মধ্যে ছিল। তারপর রিমারু রিগার্ডকে গ্রামের দায়িত্ব দিয়ে কয়েকটা গোবলিন এবং কয়েকটা উলফ নিয়ে ডরগনের দিকে রওনা হয়। 4 নাম্বার এপিসোডের শুরুতে আমরা রিমারু এবং তার টিমকে একটা নদীর পাশে বিশ্রাম করতে দেখতে পাই, যেখানে রিমারু রিগার্ডকে জিজ্ঞাসা করে ওর বড় ভাইকে নাম কে দিয়েছিল। রিগার্ড বলে আমাকে বলা হয়েছে কোন একটা গ্যালমিওর নামের ডিমানের কাছ থেকে পেয়েছে। রিমারু বলে গ্যালমিওর কে? রিগার্ড বলে গ্যালমিওর হলো কোন একটা ডিমন লর্ডের আর্মির সদস্য। রিমারুর মনে পড়ে যে বেলডোরা হিরোর কথা বলেছিল আর এখন রিগার্ড ডিমন লর্ডের কথা বলছে, এই জন্য আমার যেন তাদের দুজনের সামনেই না পড়তে হয়। তারপর রিমারু রাঙ্গাকে জিজ্ঞাসা করে আমিই ছিলাম যে তোমার পিতাকে হত্যা করেছি, তুমি কি আমার কাছ থেকে প্রতিশোধ নিতে চাও না? রাঙ্গা বলে আমি এটার সম্পর্কে চিন্তা করেছিলাম, কিন্তু আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছেন, তার সাথে সাথে আমাদের সবাইকে একটা নামও দিয়েছেন, এই জন্য আমি এখন শুধু আপনাকে সম্মান করি, আমার কাছে আপনাকে ঘৃণা করার মতো কোনো কারণ নেই। এরপর রাতে যখন ওরা সবাই ক্যাম্প ফায়ার জ্বালিয়ে খাবার খাচ্ছিল তখন রিমারু গাপটাকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে বলতে পারবে আমরা কোথায় যাচ্ছি? গাপটা বলে অফিসিয়ালি ওই দেশটাকে আর্ম নেশন অর ডোয়ারগন বলা হয় আর সেখানে ডোয়ার্ফ, এলফ এবং হিউম্যান ছাড়াও আরো অনেক প্রজাতির লোকেরা বসবাস করে। রিমারু এলফদের কথা শুনে খুবই অবাক, কারণ মেয়ে এলফেরা খুবই সুন্দর হয়। তখন গাপটা আরো অনেক কিছু বলতে থাকে ডোয়ারগান সম্পর্কে, কিন্তু রিমারু তো সুন্দরী এলফদের কথাই চিন্তা করছিল। যাই হোক, তখন রিমারু নিজের কল্পনা থেকে বের হয়ে বলে আমার মতো একটা মনস্টারের কি সেখানে গেলে কোনো সমস্যা হবে? রিগার বলে আপনার চিন্তা করার দরকার নেই, ডোয়ারগন হলো একটা নিউট্রাল জোন আর একটা ফ্রি ট্রেড এরিয়া। তাছাড়া ডোয়ারবেন আর্মি খুবই শক্তিশালী, 1000 বছরের মধ্যে তাদেরকে কেউ হারাতে পারেনি, তাই আমাদের সেখানে কোনো সমস্যা হবে না। যাই হোক, তারা 3 দিনের জার্নি শেষ করে ডোয়ারগানের সামনে চলে আসে, যে দেশটা পুরোটাই পাহাড়ের ভিতরে এবং মাটির নিচে অবস্থিত ছিল। মাগার রিমারু তো শুধু সুন্দরী এলফদের সাথে দেখা করার জন্যই উতলা ছিল। তারপর রিমারু বাকিদের সেখানে রেখে শুধু গাপটাকে নিয়ে শহরের ভিতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যেন বেশি লোক হওয়ার কারণে ওদের কোনো সমস্যায় পড়তে না হয়। রিমারু এবং গাপটা শহরে ঢুকার জন্য লাইনে দাঁড়িয়ে যায়, যে লাইনটা মোটামুটি বড়ই ছিল। গাপটা বলে চিন্তা নেই, যদি আমরা একবার ভিতরে ঢুকতে পারি তাহলে আমাদের যা যা মনে চাইবে তা তাই আমরা করতে পারবো। তখন রিমারু মনে মনে আবারও সুন্দরী এলফদের কথাই ভাবতে থাকে, কিন্তু ঠিক তখনই 2টা লোক ওদেরকে বুলি করতে আসে, কারণ ওরা হলো মনস্টার। রিমারু গাপটাকে জিজ্ঞাসা করে গাপটা এমনকি তোমাদের সাথে আগেও হয়েছিল? গাপটা বলে হ্যাঁ, আমি যখন লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কিছু মানুষ এসে বিনা কারণে আমাকে মারধর করে, দুর্ভাগ্যবশত দুর্বলদের ভাগ্য এমনই। রিমারু বলে তাহলে
সেটাকে চেঞ্জ করার সময় এসে গেছে। তখন ওই দুইজন এদেরকে হুমকি দিয়ে বলে, একটা কথা বলা স্লাইম, এটাকে ধরে আমরা বিক্রি করলে অনেক দামে বিক্রি করতে পারবো। রিমারু গাবটাকে জিজ্ঞাসা করে, তোমার মনে আছে আমাদের প্রথম নিয়মটা কি? গাবটা বলে, হ্যাঁ, আমাদের প্রথম নিয়ম হলো আমরা যেন কোনো মানুষের উপরে হামলা না করি। রিমারু বলে, এই জন্য আমি চাই যে তুমি নিজের চোখ এবং কান বন্ধ করে রাখো। রিমারু তখন এই দুইজনকে থ্রেট দেয়, যদি ওরা এখনই এখান থেকে চলে যায় তাহলে ওদের জীবন। এটা শুনে এই দুইজন রেগে যায়, কারণ একটা নিকৃষ্ট স্লাইম ওদেরকে থ্রেট দিচ্ছিল, মানে অগো দুইজনের ইগোতে লাগে। রিমারু বলে, তোমরা আমাকে দুর্বল মনে করেছো, এই জন্য মনে হয় আমার তোমাদেরকে নিজের আসল রূপ দেখাতেই হবে। এটা বলে রিমারু টেম্পাস্ট উলফের রূপ নিয়ে নেয়। রিমারু মনে করেছিল এতে এই দুইজন ভয়ে পালাবে, কিন্তু এরা দুজন মনে করে যে রিমারু কোনো একটা ট্রিকের ব্যবহার করতেছে ওদেরকে ভয় দেখানোর জন্য। তাছাড়া ওদের ভয় পাওয়ার কারণ নেই, কারণ ওরা দুইজন ছিল না, 5 জন ছিল। ওরা সবাই মিল্লা রিমারুর উপরে হামলা করে দেয়, কেউ ম্যাজিক দিয়ে, কেউ আগুন দিয়ে, কিন্তু এগুলো সব রিমারুর বডিতে লেগে বাউন্স খেয়ে অন্যদিকে চলে যায়। এটা দেখে সকল বদমাশেরা অবাক, কারণ এটাই তাদের সবচেয়ে শক্তিশালী অ্যাটাক ছিল। এদিকে রিমারু মনে করেছিল যে এইবারও শেষ, কিন্তু ওর তো কিছুই হয়নি। তখন অ্যাটাক করার পালা আসে রিমারুর। রিমারু টেম্পাস্ট উলফের রূপে একটা চিৎকার করে, এতে এই বদমাশদের ম্যাজিক্যাল ব্যারিয়ার ভেঙে যায়, আর রিমারুর আশেপাশে যে মানুষগুলো ছিল তারা সবাই অজ্ঞান হয়ে যায়। এতে সেখানে ডোয়ার্গনের আর্মি এসে ওদেরকে বন্দি করে ফেলে। রিমারু একটা স্লাইম হওয়াতে রিমারুকে ড্রামের ভিতরে বন্দি করে, আর গাবটা তো গভীর ঘুমে ছিল। রিমারু সেখানকার অফিসারকে সবকিছু খুলে বলে। অফিসারের মতে, তোমরা যেহেতু একটা গোবলিন এবং একটা স্লাইম, এই জন্য তারা তোমাদেরকে সহজ শিকার মনে করেছে লুটপাট করার জন্য। রিমারু অফিসারকে দুঃখিত বলে যে এমন আর কখনোই হবে না, আমি শুধু তাদেরকে ভয় দেখাতে চেয়েছিলাম। ঠিক তখনই সেখানে একটা লোক এসে অফিসারকে বলে তাদের মাইনের মধ্যে আর্মার সরাস হামলা করেছে, এতে অনেক লোক মারাত্মকভাবে আহত, কিন্তু তাদের কাছে যথেষ্ট হিলিং পোশন নেই। তখন এই অফিসার বলে, সময় নষ্ট করা যাবে না, যত তাড়াতাড়ি সম্ভব হিলিং পোশন খুঁজে বের করো, অথবা শহরের মধ্যে খোঁজার চেষ্টা করো। তখন রিমারু অফিসারকে ডাক দেয়। অফিসার রিমারুকে ড্রাম থেকে বাইরে দেখে জিজ্ঞাসা করে, তোমার ড্রামের ভিতরে থাকার কথা ছিল। রিমারু বলে, যদি আমি ড্রামের ভিতরে থাকতাম তাহলে এটা কিভাবে করতাম? আসলে রিমারু ড্রামকে নিজের পেটে থাকা ঘাস দিয়ে তৈরি করা হিলিং পোশন দিয়ে ভরে দিয়েছে। অফিসার জিজ্ঞাসা করে, এটা কি? রিমারু বলে, হিলিং পোশন, তুমি চাইলে এটা খেতে পারো অথবা ক্ষততে লাগাতে পারো। অফিসারের কাছে অন্য কোনো রাস্তা ছিল না, এই জন্য সে রিমারুকে জেলখানার ভিতরে থাকতে বলে হিলিং পোশনের ড্রাম নিয়ে চলে যায়। এখানে রিমারু বিরক্ত হয়ে মাকড়সার জালের এবিলিটি দিয়ে খেলতে শুরু করে, আর এক পর্যায়ে গাবটাকেই উল্টা করে ঝুলিয়ে দেয়। তবে গাবটা এখনো ঘুমিয়েছিল। যাই হোক, তারপরে সেখানে অফিসার এসে রিমারুকে ছেড়ে দেয়। অফিসার বলে, রিমারুর হিলিং পোশন আসলে অনেক কার্যকারী ছিল, এই জন্য যদি রিমারুর কখনো কোনো সাহায্যের দরকার হয় তাহলে সে সাহায্য করবে। তখন রিমারু অফিসারের কাছে ডোয়ার্গনের সবচাইতে দক্ষ ব্ল্যাকস্মিথ সম্পর্কে জানতে চায়, মানে যারা ভালো অস্ত্র বানাতে পারে আর কি। এরপর অফিসার খুশি খুশি রিমারুকে একটা কারিগরের কাছে নিয়ে আসে, যার কাজ করার পদ্ধতি দেখে রিমারু বুঝতে পারে যে সে খুব টাফ কারিগর। আর তখনই সেখানে আরো 3 জন লোক আসে। আমরা জানতে পারি যে এরাই আর্মার সরাসরি অ্যাটাকে আহত হয়েছিল, কিন্তু রিমারুর হিলিং পোশনের কারণে এখন তারা সম্পূর্ণ সুস্থ আছে। এই কথা শুনে ওই ব্ল্যাকস্মিথ কারিগর রিমারুকে ধন্যবাদ বলে তার ছোট ভাইদেরকে বাঁচানোর জন্য। এতে রিমারু লজ্জা পেয়ে যায়। কাইজিন মানে এই ব্ল্যাকস্মিথ জিজ্ঞাসা করে, আচ্ছা আপনি এখানে কি চান? রিমারু সবকিছু খুলে বলে যে তাদের গ্রামে ঘরবাড়ি বানানোর জন্য কারিগরের প্রয়োজন। কাইজিন বলে যে আমি করতে পারলে খুশি হতাম, কিন্তু মিনিস্টারের কারণে এখন আমার হাতে প্রচুর কাজ, ওকে 1 সপ্তাহের মধ্যে 20টা ম্যাজিক্যাল শট বানাতে হবে। তখন সেখানে থাকা অফিসার বলে, কিন্তু এটা তো অসম্ভব, তুমি এটাতে না বললে না কেন? কাইজিন উত্তর দেয়, আমি তাকে বলেছিলাম এটা এত তাড়াতাড়ি করা সম্ভব হবে না, কিন্তু ওই শালারপুত মিনিস্টার আমার কথা শোনেনি, আর নিজের সম্মান এবং নাম বাঁচাতেই তাকে এই কাজে রাজি হতে হয়। তাছাড়া এখন আমার কাছে এই কাজকে সম্পূর্ণ করার মতো দরকারি মেটেরিয়ালও নেই। তখন রিমারু বলে, তাহলে এই কাজ সম্পূর্ণ করতে তোমার কিছু মেটেরিয়ালের দরকার। কাইজিন বলে, আমার এই কাজ করতে ম্যাজিক্যাল অর্বের দরকার, যেটা খুবই বিরল, কিন্তু যদি আমি এটা পেয়েও যাই তারপরেও আমার 2 সপ্তাহ লাগবে এতগুলো তলোয়ার বানাতে। তবে আমার কাছে বেশি সময় নেই, মাত্র 5 দিন সময় আছে। আর শুধু আমি একা না, শহরের সকল ব্ল্যাকস্মিথকে এমন কাজ দেওয়া হয়েছে, আর যদি আমরা এটা সম্পূর্ণ না করতে পারি তাহলে মিনিস্টার আমাদের সার্টিফিকেট জব্দ করার হুমকি দিয়েছে। তখন রিমারু চিন্তা করে, ম্যাজিক্যাল অর্ব ওইগুলো নাকি যে পাথরগুলো আমি গুহার ভিতরে খেয়েছিলাম? এতে রিমারু জোরে জোরে হাসতে শুরু করে আর নিজের ভিতর থেকে একটা পাথরের টুকরা বের করে। রিমারু বলে, এই যে তুমি এটা ব্যবহার করতে পারো। রিমারুর এই ম্যাজিক্যাল পাথর দেখে কাইজিন পুরাই অবাক হয়ে যায়, কারণ এটা ম্যাজিক্যাল অর্ব থেকেও বেশি দামি ম্যাজিক স্টিল ক্রিস্টাল। এটা দিয়ে সে অনেক হাই কোয়ালিটির হাতিয়ার বানাতে পারবে। কাইজিন বলে, আমার এটার জন্য যে মূল্য দিতে হয় আমি সেটা দিতে রাজি আছি। তখন রিমারু এই পাথরটার উপরে বসে পড়ে, এতে কাইজিন ভয়
ভয় পেয়ে যায়। রিমারু কাইজিনকে বলে ওকে কিছু কারিগর ব্যবস্থা করে দিতে, যারা ওর সাথে ওদের গ্রামে গিয়ে ঘরবাড়ি এবং কাপড় বানানোর কাজ শিখাতে পারবে। এতে কাইজিন রাজি হয়ে যায়। তবে কাইজিনের ছোট ভাইরা বলে আমরা যদি এই মুহূর্তে কাজ শুরু করি তারপরেও 20টা তলোয়ার সময় মতো বানিয়ে শেষ করতে পারবো না। তখন ওরা কাজ শুরু করে আর রিমারু গ্রেট সেজের সাথে কিছু আলোচনা করে। তারপর রিমারু কাইজিনকে জিজ্ঞাসা করে তুমি বলেছিলে তোমার কাছে একটা তলোয়ার বানানো রয়েছে, আমি কি সেটা দেখতে পারি? তলোয়ারটা রিমারুর সামনে নিয়ে আসতে সেটা দেখে রিমারু অবাক হয়ে যায়, কারণ সেটা চিকচিক করছিল। কাইজিন বলে কারণ এটাতে ম্যাজিক স্টিল কোর রয়েছে, এই তলোয়ার ব্যবহারকারীর এবিলিটি অনুযায়ী নিজের শেপ চেঞ্জ করতে পারবে। এতে রিমারু চিন্তা করে যদি কাইজিনকে আমাদের গ্রামে নিয়ে যেতে পারতাম। এটা বলে রিমারু ওই তলোয়ারটা গিলে ফেলে, যেটা দেখে ওদের সবার কলজা ফাইটটা যায়। রিমারু এটা কি করলো? তখন রিমারু গ্রেট সেজকে এই তলোয়ারটিকে অ্যানালাইজ করতে বলে আর ম্যাজিক স্টিলের ব্যবহার করে এই তলোয়ারের কপি বানাতে বলে। রিমারু এই তলোয়ারের হুবহু 19টা কপি বানিয়ে ফেলে, যেটা দেখে এরা সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। এই কারণে কাইজিন রিমারুকে ওদের সাথে পার্টি করতে যেতে বলে। রিমারু প্রথমে রাজি হয় না, কিন্তু যখন সুন্দরী এলফদের কথা শুনে তখন সাথে সাথে রাজি হয়ে যায়। এরপর এরা সবাই মিলে রিমারুকে একটা বারে নিয়ে আসে যেখানে অনেকগুলো সুন্দরী এলফ ছিল। তখন সেখান থেকে একটা এলফ এসে রিমারুকে নিজের কোলে নিয়ে নেয়, তারপর আরেকজন, তারপর আরেকজন। এতে রিমারু তো পুরাই মাস্তিতে। এরপর একটা মেয়ে রিমারুকে নিজের কোলে নিয়ে বসে পড়ে। তখন রিমারুর এমন ফিল হচ্ছিল যেটা রিমারু মানুষ থাকতেও অনুভব করেনি। এর সাথেই 4 নম্বর এপিসোড শেষ হয়ে যায়। ষষ্ঠ এপিসোডের শুরুতে আমাদের ব্লুমেন রাজ্যের গিল্ড মাস্টারকে দেখানো হয়, যার সামনে ওই 3 জন অ্যাডভেঞ্চারাস ছিল যারা বেলডোরার গুহাতে ঢুকেছিল ইনভেস্টিগেশন করার জন্য। তারা গিল্ড মাস্টারের কাছে রিপোর্ট করে যে তারা বেলডোরাকে খুঁজে পায়নি, গুহা একেবারে খালি ছিল। তখন গিল্ড মাস্টার ওদের 3 জনকে মাত্র 3 দিনের ছুটি দেয়। তারপর তাদেরকে আবারও জুরা ফরেস্টে গিয়ে গুহার আশেপাশের এলাকাকে ইনভেস্টিগেশন করতে বলে, কারণ এই মুহূর্তে বেলডোরার চলে যাওয়াতে আশেপাশের সকল মনস্টার গুলো অ্যাক্টিভ হয়ে যাবে। দেখো ভাই, বেলডোরা গুহার ভিতরে বন্দি থাকার পরেও সব মনস্টাররা এবং মানুষেরা আতঙ্কে ছিল। তাহলে বেলডোরা কত শক্তিশালী হতে পারে এটা চিন্তা করো। আর এখনো তো আরো শক্তিশালী ক্যারেক্টাররা আসা বাকি আছে। যাই হোক, ওরা গিল্ড থেকে বাহিরে আসার পরে গিল্ড মাস্টারের সম্পর্কে বাজে বাজে কথা বলতে থাকে, কারণ ওরা এত ভয়ানক একটা মিশন কমপ্লিট করে এসেছে, তারপরে মাত্র 3 দিন ছুটি দিয়েছে। আবার বলে দিয়েছে ওদের 3 দিন পরে জুরা ফরেস্টে যেতে হবে ইনভেস্টিগেশন করার জন্য। এই কারণে তাদের মধ্যে 2 জন খুবই রেগে ছিল। আর তখনই সেখানে তারা যে কথা বলছিল সেটা একটা মাস্ক পরা মেয়ে শুনে ফেলে। মেয়েটা ওদেরকে জিজ্ঞাসা করে আপনারা কি এইমাত্র জুরা ফরেস্টে যাওয়ার ব্যাপারে কথা বলছিলেন? আর যদি আপনারা আসলেই সেখানে যান তাহলে কি আমাকে নিয়ে যাবেন? এদের গ্রুপের লিডার প্রথমে নিতে চায় না, কিন্তু মেয়েটা বলে অবশ্যই নিয়ে যাব। তখন এরা নিজেদের পরিচয় দেয়। গ্রুপের লিডারের নাম হলো কেবল, আর মেয়েটার নাম হলো এরেন, এবং এই বয়স্ক দেখতে লোকটার নাম হলো গিলল্ড, আর এই মাস্ক পরা মেয়েটার নাম হলো শিজু। তখন কেবল বলে আমরা 3 জন 3 দিন পরে জুরা ফরেস্টে যাব, যদি তোমার এতই কুরকুরানি থাকে তাহলে তুমি আসতে পারো। এখানে সিন শিফট হয় রিমারুর উপরে। রিমারু রাঙ্গাকে নিজের উলফ রূপের পাওয়ারের শো অফ করছিল। আমরা জানতে পারি রিমারু গ্রামে ফিরেছে প্রায় কয়েক সপ্তাহ হয়ে গেছে, যেখানে কাইজিন নিজের কাজ খুব ভালোভাবেই করছে। কাইজিন নিজে ওয়েপেন বানানোর সাথে সাথে বাকিদেরকেও সেটা শিখাচ্ছে। আর এই ডোয়ার্ফ ভাইদের মধ্যে সবচেয়ে বড় যে গার্ম, সে একজন আর্মার স্মিথ হিসেবে কাজ করছে, মানে চামড়া চমড়া দিয়ে পোশাক টোশাক বানায় না ওই কাজ আর কি। আর মাজারো ভাই ড্রন অলংকার বানানোর কাজ করছে এবং গোবলিন মেয়েদেরকে শিখাচ্ছে। আর সবচেয়ে ছোট ভাই মিয়াট সকল গোবলিনদেরকে নিয়ে ঘর বাড়ি বানানোর কাজ করছে। আমরা রিমারুর কাছ থেকে জানতে পারি যে রিমারু যখন গ্রামে ফিরে এসেছিল তখন রিমারু খুবই সারপ্রাইজ হয়ে গেছিল, কারণ রিমারু সকল গোবলিনদেরকে সস্তায় নাম দেওয়ার কথা আশেপাশের গোবলিনরা জানতে পেরেছে। এই কারণে রিমারুর কাছ থেকে ডিভাইন প্রোটেকশন পাওয়ার জন্য তারা এখানে চলে এসেছে। তো এখন বুঝতে পারছি রিমারু যেই দুনিয়াতে রয়েছে এই দুনিয়াতে নাম কত বেশি মূল্যবান, কারণ কোনো সাধারণ মানুষ কাউকে নাম দিতে পারে না। যদি কেউ একজনকে নাম দেয় তাহলে তার ম্যাজিক শেষ হওয়ার সাথে সাথে লাইফ ফোর্সও শেষ হয়। যাই হোক, তখন রিমারু গ্রেট সেজের কাছ থেকে জানতে চায় যে আমার সামনে এখন এক্স্যাক্টলি কতজন গবলিন রয়েছে। গ্রেট সেজ উত্তর দেয় যে অলমোস্ট 500, যেটা শুনে রিমারু হতাশ হয়ে যায়। রিমারু তখন গ্রেট সেজকে জিজ্ঞাসা করে আমি যদি ওদেরকে চলে যেতে বলি তাহলে কি হবে? গ্রেট সেজ উত্তর দেয় যে বেলডোরার গায়েব হয়ে যাওয়াতে এখন আশেপাশের ইন্টেলিজেন্স মনস্টার গুলো ডমিনেট করতে চাইবে, এই কারণে তারা এমন দুর্বল গবলিনদেরকে শেষ করে দিতে পারে। এতে রিমারু আরো বেশি হতাশ হয়ে যায়, কারণ রিমারু এটা কখনোই চায় না। এই কারণে রিমারু ওদের সবাইকে এখানে রাখার জন্য রাজি হয়ে যায়। এতে রিমারুকে এই সকল 500 গবলিনকে নাম দিতে হয়, আর নাম দেওয়ার পরে আবার 3 দিন ঘুমাতে হয়। যখন রিমারু রাঙ্গার উপরে বসে আশেপাশের কাজ পর্যবেক্ষণ করছিল যে কেমন চলছে, তখন রিমারু গাপটাকে নোটিস করতে পারে। গাপটা কিছু গবলিনদেরকে নিজের পাওয়ার দেখাচ্ছিল, আর গাপটার পাওয়ার দেখে রিমারু পর্যন্ত অবাক হয়ে যায়, কারণ গাপটা নিজের ছায়ার মধ্যে একটা টেম্পেস্ট উলফ লুকিয়ে রেখেছিল। গাপটা বাকি গবলিনদেরকে বলে এইভাবে এটা
এটা করতে হয়, তো এখন তোমরা চেষ্টা করে দেখো। তখন আমরা রিমারুর কাছ থেকে জানতে পারি রিমারু ভুল করে গাপটাকে ডোয়ার্গনের জেলখানায় রেখে চলে এসেছিল। আর তখনই গাপটা সবচাইতে দুর্বল এবং অলস গবলিন নিজের এবিলিটি আনলক করে টেম্পাস্ট উলফকে সামান করে। তারপর ডোয়ার্গন আর্মি, যে আর্মিকে সবচাইতে স্ট্রংগেস্ট আর্মি বলা হয়, ওই আর্মির জেলখানা থেকে পালিয়ে আসে। আর এখন গাপটা এটা বাকি গবলিনদেরকেও শিখানোর চেষ্টা করছে, তবে গাপটা নিজে ঠিকমতো জানে না যে এটা কিভাবে করতে হয়। গাপটা ওদেরকে বলে যে তোমাদের প্রথমে কোথায় না সাউন্ড করতে হবে, তারপরেই তুমি এটা করতে পারবে। আর ঠিক তখন রিগার্ড দৌড়ে রিমারুর কাছে আসতে থাকে। আমরা জানতে পারি যে অন্য গ্রাম থেকে গবলিন গুলো আসার কারণে রিগার্ড গবলিন লর্ড থেকে গবলিন কিং হয়ে গেছে। মানে বাকি গ্রামের যে লিডার গুলো ছিল তাদের লিডার হলো রিগার্ড। আর গবলিন কিং হওয়ার কারণে রিগার্ড আগের থেকে বেশি ইভলভ হয়ে গেছে। রিমারু রিগার্ডকে জিজ্ঞাসা করে কি হয়েছে মাইগাই। রিগার্ড বলে যে স্যার, আমরা সিকিউরিটি ফোর্সের কাছ থেকে একটা মেসেজ পেয়েছি, আর তাদের মতে তারা নাকি ফরেস্টে কিছু হিউম্যান দেখতে পেয়েছে। রিগার্ড বলে যে হতে পারে তারা অন্য কোনো রাজ্যের স্কাউট যারা জোরা ফরেস্টকে দখল করতে এসেছে। এতে রিমারু গভীর চিন্তায় পড়ে যায়। তখন সিন শিফট হয় ওই মানুষগুলোর উপরে। আমরা দেখতে পাই ওরা তো ব্লুম্যান রাজ্যের অ্যাডভেঞ্চারাস, আর ওই মাস্ক পরা মেয়েটা ওদের উপরে কিছু বড় বড় পিঁপড়া হামলা করেছে, এই জন্য ওরা সেখান থেকে পালিয়ে যাচ্ছে। তখন শিজু হঠাৎ করে থেমে যায় আর নিজের তলোয়ার বের করে, যেটা থেকে আগুন বের হচ্ছিল। আর এটা দেখে ওরা তিনজন খুবই অবাক হয়ে যায়। আর কয়েক সেকেন্ডের মধ্যে শিজু নিজের পাওয়ারের ব্যবহার করে ওই পিঁপড়াগুলোকে শেষ করে দেয়। আর শিজুকে পিঁপড়ার সাথে লড়াই করতে দেখে এরা তিনজন হা করে তাকিয়ে থাকে। আর ঠিক তখনই একটা পিঁপড়া শিজুর পিছন থেকে হামলা করতে আসে। আর শিজু যখন সেটার উপরে হামলা করতে যাবে তখন শিজুর কিছু একটা হয়, যে কারণে শিজু মাটিতে বসে পড়ে। আর ওই পিঁপড়াটা শিজুর উপরে হামলা করার আগে পিঁপড়াটার উপরে একটা ব্ল্যাক লাইটনিং পড়ে, যেটা পিঁপড়াটাকে পুরে শেষ করে দেয়। তবে এতে শিজুর চেহারা থেকে মাস্কটা খুলে যায়। আমরা তখন রিমারুর কথা শুনতে পাই। রিমারু বলে যে ব্ল্যাক লাইটনিং খুবই শক্তিশালী, আমার এটাকে সাবধানে ব্যবহার করতে হবে। আর রিমারুর কথা শুনে এরা দুজন সাবধান হয়ে যায়। আর যখন দুলা সরে যায় সেখানে ওরা একটা স্লাইম দেখতে পায়, যেটা দেখে ওরা বলে এটা তো একটা সাধারণ স্লাইম। রিমারু বলে ইয়াপ, তোমার কি কোনো সমস্যা আছে আমি একটা স্লাইম হওয়াতে? ওরা বলে যে না, তবে আমরা কখনো শুনিনি একটা স্লাইমকে কথা বলতে। রিমারু তখন ওই মাস্কটা শিজুকে দেওয়ার জন্য বলে এটা মনে হয় তোমার, আমি আশা করছি আমি তোমাকে আমার লাইটনিং স্পেল দিয়ে আঘাত করিনি। তখন শিজু রিমারুর কাছ থেকে মাস্কটা নিয়ে বলে যে না না, আমি ঠিক আছি। তবে শিজুর চেহারা দেখে রিমারুর মনে পড়ে যে এই চেহারাটা রিমারু ওই ভবিষ্যৎবাণীতে দেখেছিল, মানে শিজুই হলো রিমারুর ভবিষ্যতের গার্লফ্রেন্ড। স্লাইম আর হিউম্যান এটা আবার কিভাবে সম্ভব? রিমারু চিন্তা করে যে আমি ভাবিনি যে আমি এত তাড়াতাড়ি ওর সাথে দেখা করতে পারবো। মানে রিমারু খুবই এক্সাইটেড ছিল। তারপর রিমারু এদের সবাইকে নিজের গ্রামে নিয়ে আসে। তখন রিগার্ড ভয় পেয়ে রিমারুকে বলে যে তারা বলেছে তারা খুব ক্ষুধার্ত, এই জন্য আমি তাদেরকে খেতে দিয়েছি। আসলে রিগার্ড মনে করেছে এটা শুনে রিমারু রেগে যাবে, তবে রিমারুকে শাবাশি দেয় যে না, তুমি খুব ভালো কাজ করেছো। তখন রিগার্ড বলে যে আপনি আমার প্রশংসা করেছেন মাইলর্ড, তাহলে তো আমি এই কাজ আরো বেশি বেশি করব। আর যখন রিমারু ঘরের ভিতরে ঢুকে তখন দেখতে পায় যে ওরা তিনজন গরুর মতো খাচ্ছিল। রিমারু চিন্তা করে আমার মনে হয় আমি এদেরকে আগেও কোথাও দেখেছি। তখন গ্রেট সেজ রিমারুকে মনে করিয়ে দেয় যে গুহার ভিতরে। তবে রিমারু তখন শিজুকে মাস্ক পরে খেতে দেখে অবাক হয়ে যায়। আর তখন রিগার্ড এই অ্যাডভেঞ্চারদেরকে নিজেদের মাস্টারের সাথে পরিচয় করায়, যেটা হলো রিমারু, যেটা শুনে এরা তিনজনই খুবই শকড। রিমারু বলে এতে কি তোমাদের কোনো সমস্যা আছে? কেবল বলে না, আমাদের কোনো সমস্যা নেই। এরেন বলে যে আমরা বুঝতে পেরেছি আপনি কোনো সাধারণ স্লাইম না, তবে এটা কখনো চিন্তাই করিনি যে আপনি এখানকার মাস্টার হবেন। তখন রিমারু এদেরকে দেখানোর জন্য যে রিমারু একটা ভালো স্লাইম, রিমারু একটা জোক মারে, যে জোক শুনে শিজু হেসে দেয়। তখন রিমারু চিন্তা করে শিজু কি এই জোকটা বুঝতে পেরেছে। তখন রিমারু ওদেরকে জিজ্ঞাসা করে যে তোমরা আসলে এই জঙ্গলে কেন এসেছো। এতে এরা সবাই প্রথমে নিজেদের পরিচয় দেয়। আর শিজুর বসার টেকনিক এবং ওর নাম শুনে রিমারু কনফার্ম হয়ে যায় যে শিজু জাপানিজ। আর ওদের পার্টির লিডার বল রিমারুকে সবকিছু বলে দেয় যে ওরা কেন এই জঙ্গলে এসেছে। ওদের গিল মাস্টার ওদেরকে এখানে পাঠিয়েছে বেলডোরার গায়েব হয়ে যাওয়াতে আশেপাশের মনস্টারগুলোর অ্যাক্টিভিটি ইনভেস্টিগেশন করার জন্য। রিমারু ওদেরকে বলে যে দেখো, আমরা এখানে শুধু একটা গবলিন ভিলেজ তৈরি করছি, এতে গিল্ডের কোনো সমস্যা হবে না তো। তখন বল বলে যে আমার মনে হয় না কোনো সমস্যা হতে পারে। এতে গিল্ডের কোনো সমস্যা না হলেও ওরা ব্লুম্যান কান্ট্রি সম্পর্কে বলতে পারে না। এতে রিমারু বলে যে আচ্ছা, কোনো চিন্তা নেই, আমি যে কোনো একটা রাস্তা বের করে নিব। রিমারু ওদেরকে বলে যে তোমরা চাইলে আজকের রাত্রে এখানে কাটাতে পারো। এতে ওরা চারজন রিমারুকে ধন্যবাদ বলে। আর রিমারু রিগার্ডকে বলে ওদের খেয়াল রাখার জন্য। পরের সিনে আমরা শিজুকে একা দাঁড়িয়ে থাকতে দেখতে পাই, যেখানে রিমারু আসে শিজুর সাথে কথা বলার
করার জন্য। রিমারু বলে আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। রিমারু যখন জিজ্ঞাসা করবে তুমি কি জাপানিজ নাকি, তার আগে শিজু বলে যে তুমি যে তখন একটা জোক মেরেছিলে সেটা একটা ভিডিও গেমের, তাই না? আর ওই লাইনটা ছিল আই এম নট আ ব্যাড স্লাইম স্লার্ক। আর এটা শুনে রিমারু কনফার্ম হয়ে যায় যে শিজু জাপানিজ। শিজু বলে যে আমি এই গেমটা কখনো খেলিনি, কিন্তু আমি একজনের কাছ থেকে এই গেমটা সম্পর্কে শুনেছি। তখন শিজু রিমারুকে নিজের কোলে নিয়ে নেয়। এতে রিমারু চিন্তা করে আমি একটা স্লাইম হয়ে কমলার কাছে যত আসতে পেরেছি একটা মানুষ হয়েও কখনো যেতে পারেনি। শিজু রিমারুকে জিজ্ঞাসা করে তুমিও কি একজন জাপানিজ নাকি? শিজু নিজের চেহারার মাস্ক খুলে বলে আমি খুশি যে আমি তোমার সাথে দেখা করতে পেরেছি। শিজু রিমারুকে জিজ্ঞাসা করে যে তুমি এই দুনিয়াতে আসলে কিভাবে? এতে রিমারু বলে যে আমি ছুরির আঘাতে মারা যাই, আর অবশ্যই একটা হিরোর মতো। এন্ড দেন ইট ওয়াজ ওয়েম ওয়েম স্লাইম আই এম। তখন শিজু বলে তাহলে তুমি এই দুনিয়াতে রিইনকার্নেটেড হয়েছো। তখন রিমারু শিজুকে জিজ্ঞাসা করে তাহলে এটা কি তোমার জন্য অন্যরকম ছিল? এতে শিজু মন খারাপ করে বলে যে হ্যাঁ। শিজু বলে তুমি আমাকে বলতে পারো একটা সামান? রিমারুর তখন মনে পড়ে যে বেলডোরাও এই সম্পর্কে বলেছিল। বেলডোরা বলেছিল একজনকে সামান করার জন্য 30 জন জাদুকরের দরকার হয়, আর তাকে সামান করার পরে একটা ওয়েপেনের মতো ব্যবহার করা হয়। তার মানে কি শিজুও একটা ওয়েপেন নাকি? আর তার মানে হলো শিজু কি কার্স নাকি? রিমারু চিন্তা করে আমি এটা জিজ্ঞাসা করতে চাই কিন্তু হয়তো এটা ঠিক হবে না। তারপর রিমারু শিজুকে জিজ্ঞাসা করে তোমাকে কখন এই দুনিয়াতে সামান করা হয়েছে? শিজু বলে যে অনেক আগে, তখন আকাশ থেকে বম পড়ছিল, চারিদিকে আগুন ছিল, আমি এবং আমার মা সুরক্ষিত জায়গায় যাওয়ার চেষ্টা করছিলাম, তখন ওর মায়ের কিছু একটা হয়ে যায়। রিমারু জিজ্ঞাসা করে সে কি বাঁচতে পেরেছে? শিজু মাথা নেড়ে উত্তর দেয় যে না। রিমারুর কাছ থেকে আমরা জানতে পারি যে শিজু আসলে ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় জাপান থেকে এখানে সামান হয়েছে। রিমারু তখন শিজুর মন ভালো করার জন্য শিজুকে বলে তুমি কি একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে চাও? শিজু বলে যে কেমন ইন্টারেস্টিং জিনিস? তখন রিমারু গ্রেট সেজকে বলে শিজুর সাথে ওর থট কমিউনিকেশন করার জন্য, কারণ রিমারু নিজের কিছু মেমোরি শিজুকে দেখাতে চায়। আর যখন গ্রেট সেজ রিমারু এবং শিজুর মাইন্ডকে কানেক্টেড করে তখন রিমারু শিজুকে নিজের সকল মেমোরি দেখাতে শুরু করে। কিন্তু প্রথমেই রিমারু শিজুকে নিজের কম্পিউটারে একটা উলঙ্গ এলফকে দেখিয়ে ফেলে। রিমারু শিজুকে বলে যে তাকাবে না তাকাবে না, তবে শিজু বলে যে একটা এলফ, সে তো খুবই সুন্দর। যাই হোক, এরপরে রিমারু শিজুকে ওয়ার্ল্ড ওয়ার পর থেকে এখন পর্যন্ত জাপানে কি হয়েছে সবকিছু দেখাতে থাকে। আর জাপানের টোকিও সিটিকে দেখে শিজু বলে এটা দেখে আমার নিউ ইয়র্ক সিটির কথা মনে পড়ছে, যেটা আমি একবার পোস্ট কার্ডে দেখেছিলাম। রিমারু বলে যুদ্ধ শেষ হওয়ার পরে জাপানের শান্তি চলে আসে, জাপানের ইকোনমি বুস্ট হয়ে যায়। তখন শিজু বলে যে আমি খুবই খুশি যে তুমি আমাকে এইগুলো দেখাচ্ছ, আমি আশা করছি আমার মাও যেন এইগুলো দেখতে পারে। রিমারু বলে যে এটা অনেক কঠিন হতে পারে, কিন্তু আমি চাই এই দুনিয়াকেও এমন বানাতে যেখানে সবাই শান্তি মতো বসবাস করতে পারবে। আসলে ভাই রিমারুর মতো আমিও চাই যেন আমাদের দেশটা এরকম হোক যেখানে সবাই 3 বেলা শান্তি মতো খাইয়া বাঁচতে পারবে। আর তখনই শিজুর আগের মতো হতে থাকে যেমন পিঁপড়ার হামলার সময় হয়েছিল। শিজু ব্যথায় কাকড়াতে থাকে। রিমারু জিজ্ঞাসা করে শিজু তুমি কি ঠিক আছো? তখন শিজু বলে যে আমি ঠিক আছি, ধন্যবাদ তোমাকে আমাকে জিজ্ঞাসা করার জন্য। শিজু তখন নিজের মাস্ক পরে ফেলে, আর ঠিক তখনই সেখানে কাইজিন এসে রিমারুকে জিজ্ঞাসা করে আমার তোমার সাথে কিছু কথা বলার আছে। কাইজিন বলে আমি জানতে চাই যে আমরা কোথায় একটা নতুন বাড়ি বানাবো। তখন রিমারু শিজুকে বাই বলে কাইজিনের সাথে চলে যেতে থাকে। কাইজিন রিমারুকে জিজ্ঞাসা করে তোমরা কি বেশি ব্যস্ত ছিলে নাকি? এতে রিমারু লজ্জা পেয়ে কাইজিনকে চুপ থাকতে বলে। এতে কাইজিন রিমারুকে আরো বেশি টিস করতে থাকে। ওয়েল, ঠিক এই মুহূর্তে আমাদের শিজুর ব্যাক স্টোরি দেখানো হয়, যেখানে শিজু একটা ছোট বাচ্চা ছিল, ওদের চারিপাশের ঘর বাড়িগুলো পুরে ছাই হয়ে যাচ্ছিল। শিজুর মা শিজুকে নিয়ে কোনো একটা সুরক্ষিত জায়গায় যাওয়ার চেষ্টা করছিল, আর ঠিক তখনই শিজুর মা কোথাও একটা হারিয়ে যায়। ঠিক এই মুহূর্তে শিজুকে আগুনে গ্রাও করে এই দুনিয়াতে সামান করে নিয়ে আসা হয়, যে কারণে শিজু খুবই আহত হয়ে যায়। তবে যে শিজুকে সামান করে নিয়ে এসেছে তার মতে এই সামানটা ফেল ছিল, এই জন্য সে শিজুকে সেখানে রেখেই চলে যেতে থাকে। তবে শিজু ওই লোকটার কাছ থেকে সাহায্য চায়। এতে লোকটা বলে যে আমি মনে করেছিলাম তুমি ইউজলেস হবে, তবে এখন মনে হচ্ছে তোমার কাছে একটা ফায়ারের ইনফিনিটি রয়েছে। তখন ওই লোকটা ইফরিট নামের একটা ফায়ারকে সামান করে, আর সে শিজুর বডিকে ওই ফায়ারের কাছে অফার করে দেয়, মানে শিজুর বডিটা ওই ফায়ারকে দিয়ে দেয়। সে বলে যে এই বডিটাকে ভালোভাবে ব্যবহার করতে। তারপরে ওই ফায়ার, যেটা একটা মনস্টার ছিল, শিজুর বডিতে ঢুকে যায়। আর এর সাথে 6 নাম্বার এপিসোড আর এই ভিডিওটা শেষ হয়ে যায়। তবে আমি তোমাকে এটা বলবো, এই অ্যানিমে সিরিজটা কত ফানি আর কত সিরিয়াস এটা তুমি সম্পূর্ণ অ্যানিমে দেখলেই বুঝতে পারবে। এই জন্য পরের পার্টগুলো পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আর দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।